ওডিসিয়াসের আজকের গল্পে আমরা দেখব স্লথ, প্রাইড আর র্যাথ। স্লথকে আলস্য বললে ঠিকমতো ব্যাখ্যা করা হয় না। স্লথ হলো এক স্পিরিচুয়াল অ্যাপ্যাথি, মানে এক অবশ হয়ে যাওয়া আত্মা যাকে কোনো কিছুই কোনো পরিবর্তন আনতে পারে না। আপনি স্লথে আক্রান্ত হয়ে কোনো কিছুই করতে পারবেন না, না পারবেন ভালোবাসতে, না কাজ করতে, না অন্য কারোর জন্য কেয়ার করতে। প্রাইড মানে গর্ব, অহংকার। ষড়রিপুর কনসেপ্টে এটার নামই মদ, নিজেকে অন্য যে কারো থেকে উত্তম মনে করা। আর র্যাথ হলো ষড়রিপুর ক্রোধ, আপনার ভেতরে থাকা সে আগুন যা বিবেক বিবেচনা নষ্ট করে সব পুড়িয়ে দেয়। আজকে আমরা এই সবগুলো দেখব ওডিসিয়াসের গল্পে। আর আপনি যদি প্রথম পর্বের পর আর দুটো নাও দেখে থাকেন তাহলে সরাসরি এখান থেকে শুরু করতে পারবেন, কারণ টাইমলাইন ওয়াইজ যেখানে প্রথম পর্ব শেষ হয়েছিল সেখান থেকেই আজকের পর্ব শুরু হবে। ক্রিস্টোফার নোলান আশা করেছিলেন আপনি এই পুরো গল্পটা দেখে তার সিনেমা দেখতে যাবেন, কারণ আজকে আমরা কিছু বিষয় ব্যাখ্যা করব যেগুলো নোলান বলেননি। আজ আমরা শেষ পর্যন্ত দেখব ওডিসিয়াসের সাথে কি হয়েছিল, আর যা হয়েছিল তা সম্পূর্ণ কোনো মনস্টার বা দেবতার দোষ ছিল না। সেগুলো ছিল ওডিসিয়াস আর তার সৈন্যদের নিজেদের দোষ, পাপ আর 7 ডেডলি সিনস। গত পর্বে ওডিসিয়াস অবশেষে নিজের পরিচয় দিয়েছেন রাজা অ্যালসিনোয়াসের দরবারে। এখন সেই হলঘরে মশালের আলোয় তিনি বলতে শুরু করেন তার 10 বছরের ভয়ঙ্কর যাত্রার গল্প। আজ থেকে আমরা সেই ফ্ল্যাশব্যাকে ঢুকছি। এখন থেকে যা দেখবেন সব ঘটছে 10 বছর আগে, ট্রয়ের পতনের ঠিক পরপরই। এই পর্বটা আর এর পরের পর্বটা সিরিজের সবচেয়ে রক্তাক্ত, সবচেয়ে পাগলাটে পর্বগুলোর মধ্যে একটা। মন ভরানো একটা ফল আছে, মানুষকে সাইক্লোপস আছে, আর আছে প্রাচীন সাহিত্যের সবচেয়ে বিখ্যাত বুদ্ধির খেলাগুলোর একটা, যেখানে এক লোক নিজের নাম বলল কেউ না, নোবডি। তাহলে শুরু করা যাক, কিভাবে 12টা জাহাজ একটাই নেমে এলো। পার্ট 5, লস্ট অ্যাট সি। ট্রয় জ্বলছে পেছনে। ওডিসিয়াসের 12টা কালো জাহাজ পানিতে ভারী হয়ে দুলছে, খোলে বোঝায় লুট করা ট্রোজান সোনা। 10 বছর যুদ্ধের পর ক্লান্ত সৈন্যরা একটাই জিনিস চায়, পায়ের নিচে ইথাকার মাটি। কিন্তু ঘরে ফেরার আগে রসদ দরকার, শস্যের বস্তা প্রায় খালি, খাবার শেষের পথে। তাই তারা উত্তরে গেল, থ্রেসের উপকূলে ইসমারা শহরে। এই শহর ছিল সিকোনিয়ানদের, এক দুর্ধর্ষ জাতি। এদের অশ্বারোহী বাহিনী বর্ষা আর তীর চালানোয় গোটা অঞ্চলে বিখ্যাত ছিল। এরা যুদ্ধে ট্রয়ের পক্ষ নিয়েছিল, মানে গ্রিকদের চোখে এরা শত্রু। ভোরে হামলা শুরু হলো। অডিসিয়াস আর তার লোকেরা ঘুমন্ত পাহারাদারদের ঘায়েল করে হুড়মুড় করে শহরে ঢুকলো, দখল নিল। তারা পুরুষদের হারালো, নারী আর সম্পদ লুট করে ভাগ করে নিল। রসদ তুলল জাহাজে, মদ, শস্য, পানি। আর এই লুটের বিশৃঙ্খলার মধ্যেও ওডিসিয়াস একটা মানবিক কাজ করল। শহরে ম্যারন নামে অ্যাপোলো দেবতার এক পুরোহিত সপরিবারে বসবাস করত। ওডিসিয়াস তাকে আর তার পরিবারকে আগলে রাখল, একটা পবিত্র বাগানে লুকিয়ে রেখে সৈন্যদের হাত থেকে বাঁচালো। কৃতজ্ঞ ম্যারন বিদায়ের সময় তাকে কিছু উপহার দিল, আর তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটা ছিল এক অবিশ্বাস্য মদের 12টা কাস্ক। মদটা এমন কড়া, এমন গাঢ় যে 1 ভাগ মদে 20 ভাগ পানি মেশাতে হতো। তবুও গন্তের স্বাদে মাথা ঘুরিয়ে দিত। নামটা মনে রাখবেন, মেরনের মদ। কিছু ভালো কাজ করেছিলেন বলেই ওডিসিয়াস ফিরতে পেরেছিলেন। এই ভালো কর্মের ফলাফল সে এই পর্বেই পাবে। এরপর ওডিসিয়াস বুদ্ধিমানের মতো তার সৈন্যদের বলল, সিকোনিয়ানরা সামলে ওঠার আগে দ্রুত কেটে পড়ো, লুট নিয়ে জাহাজে ওঠো সবাই। কিন্তু কেউ শুনল না। লোকগুলো জয়ের আনন্দে আর লুটের মদে মাতাল। সৈকতে গরু ভেড়া জবাই করে বিরাট ভোজ বসালো। হাত থেকে হাতে মদের মশক ঘুরল, গান হইচই চলল। এদিকে অডিসিয়াস অস্বস্তি নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, বারবার বলছে, চলো চলো। এখানে আমরা র্যাথ আর প্রাইড দেখতে পাই একসাথে। আরেকটা আছে গ্লাটানি, যেটা মূলত আগামী 2 পর্বের মেইন ফোকাস। ওডিসিয়াসের দুশ্চিন্তাই সত্যি হলো। যে সিকোনিয়ানরা পালিয়ে গিয়েছিল তারা ভেতরের গ্রাম থেকে লোক জোগাড় করে ফিরে এলো। আর এই ভেতর থেকে আসা সিকোনিয়ানরা আরও ভয়ঙ্কর। এরা ঘোড়ায় চড়ে, রথ থেকে যুদ্ধ করতে ওস্তাদ। সংখ্যায় গ্রিকদের চেয়ে অনেক বেশি। যুদ্ধ হলো ভয়ঙ্কর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতে 2 পক্ষ লড়ল, বালি রক্তে ভিজে গেল, কিন্তু সংখ্যায় আর কৌশলে গ্রিকরা পিছিয়ে পড়ল। বিকেল গড়াতে না গড়াতেই ওডিসিয়াসের প্রতিটা জাহাজ থেকে 6 জন করে যোদ্ধা মারা গেল। 12টা জাহাজে 72টা প্রাণ। তীর মাথার উপর শীষ কেটে আসছে। এমন অবস্থায় পাখিরা কোনো মতে জাহাজে ফিরল, প্রাণ নিয়ে পালালো। সমুদ্রে নেমে নিরাপদ দূরত্বে গিয়ে তারা একটা কাজ করল। প্রতিটা মৃতসঙ্গীর নাম 3 বার করে ধরে ডাকলো,
চিৎকার করে। এটা ছিল প্রাচীন এক রীতি। বিশ্বাস ছিল দেহ যদি শত্রুর মাটিতে অসৎকৃত অবস্থায় পড়েও থাকে, তবু এই 3 বার নাম ধরে ডাকলে আত্মা পথ খুঁজে পাবে, হেডিসের মৃতের জগতে ঢুকতে পারবে। এই ব্যাপারটাও জরুরি, তবে এর ইম্প্যাক্ট আমরা দেখব আগামী পর্বে। আর দেখেন, প্রথম বিপর্যয়টাই এলো একদম নিজেদের দোষে। ক্যাপ্টেন স্পষ্ট করে বলেছিল পালাও, ওরা শুনল না, লোভে আর নেশায় বসে রইল। এই প্যাটার্নটা এই পুরো জার্নিতে বারবার আসবে। শুরুতেই বলেছি, ওডিসিয়াসের আসল শত্রু সবসময় মনস্টার্স না, মাঝে মাঝে তার সবচেয়ে বড় শত্রু তার নিজের লোক। তারপর তারা দক্ষিণে চলল পরিচিত গ্রিক উপকূল ধরে। ইউবোয়ার লম্বা তীর পেরোচ্ছিল ওরা। লোকজন ঘরের গল্প করে, 10 বছর না দেখা বউয়ের কথা, যেসব ছেলে মেয়ে বাবার মুখটাই আর চিনবে না তাদের কথা। তারপর তারা উত্তরে মোড় নিল, একদম ইথাকার দিকে। পরিষ্কার আকাশ থেকে হঠাৎ এক ভয়াবহ ঝড় নেমে এলো, যে ঝড় শুধু দেবতারে পাঠাতে পারেন। তাদের প্রতি কোনো আক্রোশ থেকে না, কেবলই প্রাকৃতিক ব্যাপার ছিল। জিউস তো ঝড়ের দেবতাও বটে। পরিষ্কার আকাশ থেকে হঠাৎ এক কালো ঝড়, মুহূর্তে পাল ছিঁড়ে উড়ে গেল। চারদিক অন্ধকার, 9 দিন 9 রাত ঝড় তাদের এদিক সেদিক ছুটল। 10ম দিনে ঝড় থামল, কিন্তু তারা নিজেদের খুঁজে পেল এমন এক অচেনা পানিতে, যেখানে কোনো গ্রিক আগে আসেনি। সামনে কুয়াশায় ঢাকা এক দ্বীপ, যার গায়ে অদ্ভুত সাদা ফুল একদম পানি পর্যন্ত নেমে এসেছে। পার্ট 6, দ্য লোটাস ইটার্স। তীরটা ছিল অস্বাভাবিক নীরব। পাখির ডাক নেই, ঢেউয়ের শব্দ নেই, শুধু বাতাসে একটা ভারী মিষ্টি গন্ধ, মন্দিরের ধূপের মতো, যা নাকে ঢুকলে মাথাটা কেমন হালকা হয়ে আসে। ওডিসিয়াস 3 জন লোককে পাঠালো খবর নিতে, এই দ্বীপে কারা থাকে। লোকগুলো টলতে টলতে ভেতরে গেল, তাদের গলা শুকিয়ে কাঠ। কিছু দূর গিয়ে দেখা মিলল দ্বীপের বাসিন্দাদের। এরা হাঁটে অদ্ভুত ধীর গতিতে, যেন স্বপ্নের ভেতর দিয়ে। মুখে এক শান্ত হাসি, যা কখনো বদলায় না। সাদা পোশাক, পোশাকের কিনারায় বেগুনি দাগ। এরা কারো ক্ষতি করে না, উল্টো ভীষণ অতিথিপরায়ণ। গ্রিক স্কাউটরা যখন পথ জানতে চাইল, তারা মাথা কাত করে তাকালো, যেন প্রশ্নটাই বুঝতে পারছে না। পথ, একজন বলল, স্বপ্নের ভেতর থেকে বলার মতো গলায়। চলে যেতে চাও কেন? তোমরা তো ক্লান্ত, বরং এটা খাও, বিশ্রাম নাও। তারা বাড়িয়ে দিল একটা ফল। পুরোহিতরা যেভাবে নৈবেদ্য দেয়, সেভাবে 2 হাতে বাড়িয়ে ধরল। এই ফলটার নাম লোটাস ফল, এই জাতির প্রধান খাবার। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার, এই লোটাস কিন্তু আমাদের পদ্ম ফুল না, এটা একটা মিথোলজিক্যাল ফল, বাস্তবে নেই। ফলটা নাকি অনেকটা বরহের মতো ছিল, ফুলগুলো দেখতে পদ্মের মতো। আর এই গাছ পানিতে হয় না আমাদের পদ্মের মতো, এদের পুরোদস্তুর বড়সড় গাছ ছিল। অথচ বিভিন্ন ইন্টারপ্রিটেশনে এই দুটোকে গুলিয়ে ফেলা হয়। মুভিতেও আমরা এই ফুলই দেখেছি, ক্যালিপসোর দ্বীপে। যাই হোক, 3 জন গ্রিক স্কাউট ক্ষুধার চোটে সেই ফল খেয়ে ফেলল। কামড় দিতে রস গড়িয়ে দাড়ি বেগুনি দাগের রহস্যের সমাধান হলো। আর সাথে সাথে তারা বদলে গেল। চোখ ঢুলুঢুলু, মুখে সেই একই অপরিবর্তনীয় শান্ত হাসি ফুটে উঠল। বাড়ি, একজন স্কাউট বিড়বিড় করলো, যখন আরেকজন তাদের খুঁজতে এলো। কিসের বাড়ি? এটাই তো বাড়ি, সবসময় তো এটাই বাড়ি ছিল। লোটাস কোনো সাধারণ নেশা না। হোমারের বর্ণনায় এটা মানুষকে ঘরে ফেরার ইচ্ছাটাই ভুলিয়ে দেয়। অতীত, দায়িত্ব, নিজের ঘরে ফেরার তাগিদ, সবকিছুর উপর যেন একটা পর্দা নেমে আসে। মানুষ আর কিছুই চায় না, শুধু এই দ্বীপে পড়ে থেকে আরও লোটাস খেতে চায়, খালি স্বপ্ন দেখতে দেখতে দিন কাটাতে চায়। আর এখানেই গোটা ওডিসির সবচেয়ে সাইকোলজিক্যাল সূত্রটা লুকানো। মনে করে দেখুন, এই পুরো মহাকাব্যটা আসলে কি নিয়ে? ঘরে ফেরা নিয়ে, ঘরের জন্য টান, নস্টোস আর নস্টালজিয়া। আর লোটাস ঠিক সেই টানটাকেই মুছে দেয়। তলোয়ার দিয়ে না, দানব দিয়ে না, শুধু ইচ্ছেটা সরিয়ে দেয়। এই দ্বীপে ওডিসিয়াসের দলকে হারাতে কোনো যুদ্ধই লাগে না, শুধু তাদের মন থেকে বাড়ি ফেরার ইচ্ছাটা সরিয়ে দিলেই হয়। সেই যে নস্টোস আর নস্টালজিয়া নিয়ে বলেছিলাম, মনে আছে? সেটা চলে যায়, আর সব ঠিক মতো মনেও পড়ে না। আর আপনি যদি ভুলেই যান যে আপনি বন্দী, তাহলে আপনি আর মুক্তি চাইবেন না। যন্ত্রণাটাও থাকবে না, কিন্তু আপনিও আর আপনি থাকবেন না। আর এই ধারণাটা নিয়ে গত পর্বে বলেছিলাম কিছুটা, সেই মোহ যা মানুষকে ভুলিয়ে দেয় সে আসলে কে, কোত্থেকে এসেছে, কোথায় তার ফেরার কথা। বাউল ফকির থেকে শুরু করে আমাদের মরমী সাধকরা বারবার এই কথাই বলে গেছেন। এই দুনিয়ার সুখ, আরাম, ভোগ আসলে এক মায়াজাল, যা আসল পথটা, ঘরে ফেরার পথটা ভুলিয়ে দেয়। লোটাসকে সেই মায়ার একটা রূপ হিসেবে পড়া যায়। খেতে মিষ্টি, কিন্তু খেলে মানুষ তার নিজের পথ, নিজের ঘর, নিজের পরিচয়ের বদলে শুধু এই মুহূর্তের আরামটাকেই বেছে নিতে শুরু করে। আর এই কারণে আমার মনে হয় নোলানের ওডিসি মুভিতে এই গল্পটার সাথে ক্যালিপসোর গল্পটা মিলিয়ে ফেলা হয়েছে।
ওডিসিয়াসের যাত্রার একটা বড় অংশ আসলে এই মায়া কাটিয়ে ঘরে ফেরার লড়াই। আর আমার মাঝে মাঝে আরো মনে হয় আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো এক ধরনের লোটাস ফল, স্লথ, ওয়ান অফ দ্য 7 ডেডলি সিনস। ওডিসিয়াস কিন্তু সাথে সাথে বিপদটা বুঝলো। থামো, গর্জে উঠে সে লোকদের হাত ধরে টানলো। কিন্তু যারা খেয়ে ফেলেছে তারা ফিরতে চায় না। তারা কাঁদছে, মাটিতে বসে পড়ছে, থাকতে দেওয়ার জন্য মিনতি করছে, হাত বাড়িয়ে দিচ্ছে লোটাস বাগানের দিকে। শেষে ওডিসিয়াস জোর করে তাদের টেনে হিচড়ে জাহাজে তুলল, বেঞ্চের নিচে বেঁধে ফেলল, আর বাকি লোকদের হুকুম দিল এক্ষুনি বৈঠা বাও, কেউ যেন ওই ফল না ছোঁয়। পানির পাত্র পুরো ভরার সময় পর্যন্ত না নিয়ে তারা জাহাজ ছাড়ল। দ্বীপটা কুয়াশায় মিলিয়ে যেতেই আক্রান্ত লোকগুলোর ঘোর ধীরে ধীরে কাটল। নিজের নাম মনে পড়ল, ঘরের কথা মনে পড়ল, স্ত্রী সন্তানের মুখ মনে পড়ল। এবার তারা কাঁদল, কিন্তু অন্য কারণে, স্বস্তিতে, যেন মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এসেছে। পার্ট 7, সাইক্লমস। এবার আসছে সেই গল্প যেটার জন্য এই পুরো সিরিজের বাকি অর্ধেকটা ঘটে। মন দিয়ে শুনবেন, কারণ এই একটা ভুল ওডিসিয়াসের থেকে 10 বছর কেড়ে নেবে। কিছুদিন জাহাজ চালিয়ে তারা একটা দ্বীপে থামল, যেখানে অগন্তি বুনো ছাগল ঘুরে বেড়ায়, কোন মানুষ নেই। ক্ষুধার্ত লোকেরা এখানে ছাগল শিকার করে পেট ভরে খেলো, বিশ্রাম নিল। আর এই দ্বীপটায় ওডিসিয়াস একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। জায়গাটা অসম্ভব উর্বর, ভালো মাটি, বৃষ্টি পানির ঝর্ণা, চাষ করলে সোনা ফুলবে, নিরাপদ বন্দর সব আছে। যে কোনো জাতি এখানে বসতি করে রাজার হালে থাকতে পারত, অথচ এটা খালি পড়ে আছে। কেন? কারণ এর পাশের দ্বীপের বাসিন্দারা এসব কিছুই করে না। তারা শহর বানায় না, কোনো সাধারণ সভায় বসে সিদ্ধান্ত নেয় না, কোনো আইন বা যৌথ শাসন ব্যবস্থাও নেই। কারা এই বাসিন্দা? সাইক্লোপসরা। এক চোখা দৈত্যের জাত, কারো সাথে পাচে নেই, কারো নিয়ম মানে না, প্রতিবেশীর খোঁজও রাখে না। প্রত্যেকে নিজের নিজের গুহায় পশুপাল নিয়ে আলাদা থাকে, বন্য, বিচ্ছিন্ন, বিশাল। তাদের জন্যই এই দ্বীপে থাকার কেউ সাহস করে না। খেয়াল করেন, হোমার এখানে একটা কথা বলেছেন। এই দৈত্যরা প্রকৃতির সব উপহার পেয়েও কিছু করতে পারে না, কারণ তাদের সভ্যতা নেই, একতা নেই, নিয়ম নেই। হোমারের গ্রিক দৃষ্টিতে সভ্যতা শুধু শক্তিশালী হওয়া বা সম্পদ থাকা নয়, আইন, সামাজিক নিয়ম, একসাথে থাকা আর অতিথিকে সম্মান করার মতো বিষয়ও তার অংশ। আর সাইক্লপসরা ঠিক এই জায়গাগুলোতেই গ্রিক সমাজের সম্পূর্ণ বিপরীত। শুধু বড় আর শক্তিশালী হলেই সভ্য হওয়া যায় না, আর ঠিক এই বর্বরতার সাথেই এবার ওডিসিয়াসের দেখা হবে। ওডিসিয়াস পাশের সেই ভূখণ্ডে ধোয়া উঠতে দেখল, ভেড়ার ডাক শুনল, তার কৌতূহল জাগলো, কারা থাকে ওখানে দেখতে চায়। সাথে ম্যারনের কড়া মদের একটা কাস্ক নিল, উপহার হিসেবে যদি ব্যবসা করা যায়। 12 জন সেরা যোদ্ধা নিয়ে সে মূল ভূখণ্ডে নামলো। তারা পেল একটা বিশাল গুহা, ভেতরে ঢুকে চোখ ছানা বড়া, দেয়াল ঘেঁষে সাজানো চিজের চাকা, প্রতিটা যোদ্ধার ঢালের সমান, সারি সারি দুধ আর ঘোলের বালতি, খোয়ারে বয়স অনুযায়ী ভাগ করা মোটাসোটা ভেড়ার বাচ্চা। লোকেরা বলল, চলো যত পনির ভেড়া পারি নিয়ে দ্রুত জাহাজে ফিরি, মালিক ফেরার আগে। কিন্তু ওডিসিয়াস রাজি হলো না। তার কৌতূহল জাগলো। এই ধনী রাখালের সাথে সে দেখা করতে চায়, ব্যবসা করতে চায়, দেখতে চায় সে অতিথিকে কি উপহার দেয়। এইখানে এই কন্ট্রাস্টটা খেয়াল করেছেন? সিকোনিয়ানদের ওখানে ওডিসিয়াসের দেওয়া তারা তার লোকেরা শোনে না, আর এবার তার লোকের দেওয়া তারা ওডিসিয়াস শুনল না। এটা ছিল সেই দুর্লভ কয়েকটা মুহূর্তের একটা, যখন ওডিসিয়াসের চালাকি আর কৌতূহল উল্টো তার নিজের গলায় ফাঁস হয়ে বসলো। মাটি কাঁপতে শুরু করলো, প্রতিটা পদক্ষেপ যেন পাহাড় থেকে গড়িয়ে আসা পাথর। ভেড়ার পাল সামনে ঠেলে গুহায় ঢুকলো তার মালিক, পলিফেমাস, এক সাইক্লপস, এক সাধারণ মানুষের 10 গুণ উঁচু। কপালের ঠিক মাঝখানে একটা মাত্র রক্তলাল চোখ, হাত পুরনো ওক গাছের গুড়ির মতো মোটা, আঙ্গুল জাহাজের কাঠের মতো। এই তো গেল শারীরিক বর্ণনা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটাই কিন্তু বলা হয়নি। পলিফেমাস কোনো সাধারণ সাইক্লপস ছিল না। গ্রিক মিথোলজির হাতেখড়ি। কি ভেবেছিলেন ভুলে গিয়েছি এই সেগমেন্টের কথা? পলিফেমাসের বাবা ছিলেন পসাইডন আর মা ছিলেন এক সি নিম্ফ থুসা। পসাইডনের সন্তান হওয়া সত্ত্বেও সে কিন্তু একজন সাধারণ সাইক্লপসই ছিল। সাহিত্যে তার গল্প মূলত ওডিসিয়াসের সাথেই আছে। আরেকটা গল্পে তার নাম পাওয়া যায়, সেই গল্পটাই না হয় বলি। তবে এই গল্পটা গ্রিক না, রোমান সাহিত্যে। গল্পটা আসে ওভিডের লেখা মেটামরফোসিস কবিতায়। এই গল্পে পলিফেমাস এক সুন্দরী সিনিফ গালাটিয়ার প্রেমে হাবুডুবু খেতে থাকে। সে তাকে ইমপ্রেস করার জন্য নিজের চুল আঁচড়ায় একটা রেক দিয়ে, দাড়ি ট্রিম করে একটা কাস্তে দিয়ে, আর তার পাইপে সে রোমান্টিক গান বাজাতে শুরু করে। জাস্ট ইম্যাজিন। কিন্তু গ্যালাটিয়া তাকে একেবারেই ভালোবাসত না। সে এক সুন্দর মরণশীল মানুষ এসিস এর প্রেমে পড়েছিল।
একদিন পলিফেমাস এই দুজনকে আপত্তিকর অবস্থায় একসাথে দেখে ফেলে। প্রচণ্ড রাগে সে একটা বড় পাথর তুলে এনে এসিসকে চাপা দিয়ে মেরে ফেলে। গ্যালাটিয়া প্রচণ্ড শোকে এসিসের শরীর থেকে যে রক্ত বের হচ্ছে তা দিয়ে একটা নদী বানিয়ে ফেলেন এবং তাকে এক অমর নদী দেবতায় পরিণত করেন। সেই নদীর নাম এসিস, যা এখনও ইতালির সিসিলিতে আছে। যাই হোক, মূল গল্পে ফিরি আমরা। ভেতরে ঢুকে সে গুহার মুখে এমন এক পাথর ঠেলে বসিয়ে দিল যা 20-22টা গরুর গাড়িও নড়াতে পারবে না। গ্রিকরা মুহূর্তে আটকা পড়ল ইঁদুরের মতো ফাঁদে। আগুনের পাশে বসে ভেড়ার দুধ দোয়াতে দোয়াতে তার চোখ পড়ল ছায়া লুকানো আগন্তুকদের উপরে। কে তোমরা? গর্জনে গুহার ছাদ থেকে ধুলা ছড়ল। কোথা থেকে এলে? বণিক নাকি সমুদ্রের জলদস্যু? ডাকাতি করতে এসেছো? ওডিসিয়াসের কথা বলার ক্ষমতা তাকে যুদ্ধের বহু নেগোসিয়েশনে জিতিয়েছে, তাই সে এগিয়ে গেল আত্মবিশ্বাস নিয়ে। কোনোটাই না, আমরা গ্রিক, ট্রয় থেকে ঘরে ফেরা পথিক, পথ ভুলে এসে পড়েছি। ওয়াইনের বদলে আমরা খাবার কিনতে চাই। আমরা তোমার অতিথি, আর তুমি জানো নিশ্চয়ই অতিথি সেবার নিয়ম স্বয়ং জিউস রক্ষা করেন। অতিথিকে সম্মান করাই। কথা শেষ করতে না দিয়ে পলিফেমাস বিকট শব্দে হেসে উঠল, আর বিদ্যুতের গতিতে বিশাল হাত বেরিয়ে এসে দুজন লোককে খামচে ধরল মুঠোয় একজন একজন করে। তারপর হচকচ করে আঙ্গুরের মতো চিবিয়ে খেয়ে ফেলল, চোখের পলকে আর্মার অস্ত্রসহ। তারা চিৎকার করার সময়ও পেল না। বাকি গ্রিকরা ভয়ে আতঙ্কে গুহার দেয়ালের দিকে সরে গেল। হাত জোর করে দেবতাদের ডাকলো, কিন্তু কোনো লাভ হলো না। পেট ভরে খেয়ে সে ভেড়ার মধ্যে গায়ে এলিয়ে ঘুমিয়ে পড়ল। নাক ডাকার শব্দে গুহা কাঁপতে শুরু করলো। সেই রাতটা ছিল ভয়ঙ্কর। বাকি লোকগুলো গুহার এক কোণে জড়সড় হয়ে বসে রইল, ঘুম নেই চোখে। বন্ধুদের মৃত্যুর দৃশ্য চোখের সামনে ভাসছে। তারা জানে না কাল সকালে কার পালা। এমন অসহায়ত্ব সৈনিকরা যুদ্ধে টের পায়নি, কারণ যুদ্ধে অন্তত যুদ্ধ করে মরা যায়। ওডিসিয়াস তলোয়ারে হাত দিল, ভাবল এক্ষুনি গিয়ে ওই ঘুমন্ত দৈত্যের কলিজায় তলোয়ার বসিয়েতেই প্রতিশোধ নেই। কিন্তু ঠিক সময় সে থেমে গেল, কারণ একটা কথা তার মাথায় এলো। সাইক্লপস মরলে ওই গুহার মুখের বিশাল পাথর কে সরাবে? ওটা তো 20 জন মানুষও টানাতে পারবে না। তাহলে তো তারা সবাই এই গুহায় সাইক্লপসের লাশের পাশে আটকা পড়ে ধীরে ধীরে না খেয়ে মরবে। তার মানে এই সাইক্লপসকে মারা যাবে না। তত অসম্ভবই হোক, তাকে বাঁচিয়ে রেখেই এখান থেকে বেরোনোর পথ বের করতে হবে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে না। সারা রাত ওডিসিয়াস জেগে এই অসম্ভব ধাঁধার সমাধান খুঁজল। পরদিন সকালে রুটিন করে সাইক্লপস উঠে আরও দুজনকে নাস্তায় খেলো, ভেড়ার দুধ দুইল। তারপর পাথর সরিয়ে পাল চড়াতে বের করে আবার বাইরে থেকে পাথর দিয়ে গুহা বন্ধ করে চলে গেল। বিকেলে ফিরে আবার দুজন। এটাই হয়ে দাঁড়ালো ভয়ঙ্কর রুটিন। সকালে দুজন, রাতে দুজন। আর এইখানে একটা কথা না বললেই না, এই গল্পটা একচোখা মানুষকে এক দানব আর তাকে বুদ্ধি দিয়ে হারানো একটা ছোট্ট নায়ক। চেনা চেনা লাগছে? আমাদের ঠাকুরমার ঝুলির কথা মনে করেন? রাক্ষসের গল্প, বিশাল বোকা মানুষ খেকো এক দৈত্য, আর তার সামনে এক চালাক মানুষ যে গায়ের জোরে না বুদ্ধিতে যেতে। দুনিয়ার প্রায় প্রতিটি সংস্কৃতিতে এই একই ধরনের গল্প আছে। পলিফেমাসকে আপনারা পৃথিবীর সবচেয়ে পুরনো রাক্ষসদের একজনকে ধরতে পারেন, আর ওডিসিয়াস সেই আদি চালাক নায়ক যে দেখিয়ে দেয় বুদ্ধি গায়ের জোরের চেয়ে বড়। তারপর ওডিসিয়াসের চাল শুরু হলো। 3 নম্বর রাতে আরও দুজনকে খাওয়ার পর ওডিসিয়াস একটা বড় ওয়াইনের কাস্ক নিয়ে তার কাছে গেলেন, সেই ওয়াইন যেটার কথা মনে রাখতে বলেছিলাম। তিনি বললেন, মহান পলিফেমাস, আমার লোকদের তো খেলেন, কিন্তু জাহাজের সেরা জিনিসটা তো এখনো চেখে দেখেননি। এই ওয়াইন ইসমারোসের আঙ্গুর ক্ষেতের আমাকে দিয়েছিলেন অ্যাপোলোর এক পুরোহিত। এত কড়া যে আমরা 1 ভাগ ওয়াইনে 20 ভাগ পানি মেশাই। এটা হয়তো আপনাকে মাংস গলা দিয়ে নামাতে সাহায্য করবে। সাইক্লপস কাজ কেড়ে নিয়ে ঢকঢক করে খেলো। গাড়ি বেয়ে ওয়াইন গড়াচ্ছে, একমাত্র চোখটা আনন্দে বড় হয়ে গেল। এত কড়া, এত মিষ্টি জিনিস সে জীবনে খায়নি। গর্জে উঠল, আরো দাও। ওডিসিয়াস একের পর এক কাজ ঢেলে দিলেন, এবার আর পানি না মিশিয়ে পুরো খাঁটি ওয়াইন। মাতাল সাইক্লপস টলতে টলতে বলল, অসাধারণ। মরার আগে তুমি বেশ দিলদরিয়া লোক দেখছি। নাম বলো তোমার ছোট্ট মানুষ, হয়তো তোমাকে একটা উপহার দেব, এক বিশেষ সম্মান। ওডিসিয়াস মাথা নিচু করে হাসি লুকিয়ে বললেন, আমার নাম নোবডি, কেউ না। আমার বাবা মা আমাকে এই নামেই ডাকে। পলিফেমাস হো হো করে হেসে উঠল। গুহার দেয়ালে সেই হাসি ধাক্কা খাচ্ছে। বলল, নোবডি, তাহলে শোনো, তোমার উপহার এই, সবার শেষে আমি নোবডিকে খাবো। আগে তোমার সব সঙ্গী, তারপর তুমি। নিজের রসিকতায় হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারপর ওয়াইনের ঘোরে ভেড়ার পালের মধ্যে চিত হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। মুখ দিয়ে গড়িয়ে পড়ছে মদ আর মানুষের মাংসের টুকরো। এবার ওডিসিয়াসের পরিকল্পনার দ্বিতীয় অংশ।
আগে তিনি গুহায় এক বিশাল জলপাই কাঠের লাঠি দেখে রেখেছিলেন। সাইক্লপসের হাতার লাঠি, লম্বায় জাহাজের মাস্তুলের সমান, এত মোটা যে একজন মানুষ দুহাতে জড়িয়ে ধরতে পারে না। চুপচাপ দ্রুত হাতে ওডিসিয়াস আর তার 4 জন সবচেয়ে শক্তিশালী লোক লাঠির এক মাথা ছোচালো করল। তারপর আগুনের কয়লায় পুড়িয়ে ডগাটা লাল টকটকে গরম করে নিল। মনে রাখবে, ওডিসিয়াস ফিসফিস করে বলল, একে অন্ত করব, মারব না। মরে গেলে এ শুধু একটা মাংসের পাহাড় হয়ে আমাদের বেরোনোর পথ আটকাবে, কিন্তু অন্ধ অবস্থায় বেঁচে থাকলে ওই সকালে পাথর সরাবে, আর সেটাই হবে আমাদের একমাত্র সুযোগ। ফলাকাটা কাঁধে নিয়ে তারা তৈরি হলো, ব্যাটারিং র্যামের মতো। ওডিসিয়াসের ইশারায় সবাই একসঙ্গে ছুটে গিয়ে জ্বলন্ত ডগাটা দৈত্যের একমাত্র চোখে গেঁথে দিল। যে শব্দটা হলো সেটা যেন কামার গরম লোহা বানাতে চোবাচ্ছে বিকট কিসির শব্দ, সেই রকম। পোড়া মাংসের গন্ধে গুহা ভরে গেল। পলিফিমাস এমন এক চিৎকারে জেগে উঠল যে গোটা পাহাড় কেঁপে উঠল। গলগল করে রক্ত বেরোচ্ছে। সে দুহাতে মুখ খামচে শলাকা টেনে বের করতে চাইছে। তারপর অন্ধ হয়ে গুহার মধ্যে হাতে বেড়াতে লাগলো গ্রিকদের ধরার জন্য, কিন্তু তারা অন্ধকারে সরে সরে বাঁচল। তার আর্তনাদে দ্বীপের অন্য সাইক্লোপসরা ছুটে এলো, বন্ধ গুহার বাইরে জড়ো হলো, পাথরের ওপাশ থেকে ডাকলো, পলিফিমাস, কি হয়েছে ভাই? কেউ কি তোমার ভেড়া চুরি করছে? কেউ কি তোমাকে মারতে চাইছে? ভেতর থেকে যন্ত্রণায় পাগল পলিফিমাস চেঁচিয়ে জবাব দিল, নোবডি আমাকে মারছে, নোবডি আমাকে অন্ধ করেছে, নোবডি। বাইরের সাইক্লোপসরা মুখ চাওয়াচাই করলো। একজন বলল, তোমাকে যদি কেউ নাই মারছে, তাহলে নিশ্চয়ই এটা জিউসের পাঠানো কোনো অসুখ। দেবতার অসুখে আমাদের কিচ্ছু করার নেই। তোমার বাবা পোসাইডনের কাছে প্রার্থনা করো। এই বলে তারা যে যার পথে চলে গেল। এই নোবডি শব্দটার কিন্তু গ্রিক ভাষায় আরো চমৎকার একটা এক্সট্রা লেয়ার আছে। ওডিসিয়াস যে নামটা বলেছিল গ্রিকে, সেটা আউটিস, মানে কেউ না। কিন্তু এই শব্দটা শুনতে প্রায় মেটিসের মতো, যার মানে বুদ্ধি বা কৌশল। দুটি শব্দ এক নয়, কিন্তু ওডিসিয়াসের চরিত্রের দিকে তাকালে এই মিলটা বেশ চমৎকার লাগে। যাই হোক, চোখ তো গেল, কিন্তু বেরোবে কিভাবে? সকালে অন্ধ পলিফিমাসকে পাথর সরাতেই হবে ভেড়া চড়াতে বের করতে, কিন্তু সে নিশ্চয়ই দরজায় হাত পেতে বসে থাকবে কে কে বেরোচ্ছে ধরার জন্য। সেই রাতে অডিসিয়াস আরেকটা প্ল্যান করলো, শেষ চালটা সাজালো। গুহার মোটাসোটা ভেড়াগুলোকে সে তিনটা তিনটা করে বাঁধলো। প্রতি তিনটার মাঝখানেরটার পেটের নিচে একজন করে গ্রিক ঝুলে রইল। দুই পাশের ভেড়া দুটো আড়াল দিল, আর অডিসিয়াস নিজের জন্য বেছে নিল পালের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর ভেড়াটা, পলিফিমাসের প্রিয় ভেড়া। তার পেটের নিচে পশমে আঙ্গুল গেথে উল্টো হয়ে ঝুলে রইল। ভোরবেলা পলিফিমাস চোখ থেকে রক্ত ঝরতে ঝরতে হাতড়ে পাথরের কাছে গেল। সে বোকা না, ব্যথার মধ্যেও বুঝেছে মানুষগুলো পালের সঙ্গে পালাতে চাইবে, তাই দরজায় দাঁড়িয়ে প্রতিটা ভেড়ার পিঠ আর পাশ হাত দিয়ে পরখ করল কেউ চড়ে আছে কিনা। কিন্তু পেটের নিচে হাত দেওয়ার কথা তার মাথাতেও এলো না। ভাবতেই পারল না মানুষ এত শক্তি নিয়ে তার ভেড়ার পেটের নিচে ঝুলে থাকতে পারে। শেষে তার প্রিয় বড় ভেড়াটা, যার নিচে স্বয়ং অডিসিয়াস ঝুলে আছে, সবার শেষে ধীরে ধীরে বেরোচ্ছে। অন্ধ সাইক্লোপস ভেড়াটার পিঠে হাত রেখে কথা বলল, যেন বন্ধুর সাথে কথা বলছে। আমার সোনার ভেড়া, তুমি আজ সবার শেষে কেন? তুমি তো রোজ সবার আগে ঘাস খেতে ছোট। তুমি কি তোমার মালিকের কষ্টে দুঃখ পেয়েছো? ওই শয়তান নোবডি আর তার দল আমাকে অন্ধ করে দিয়েছে। ইস, তুমি যদি কথা বলতে পারতে ওরা কোথায় লুকিয়ে আছে। আর ঠিক তার হাতের নিচে ভেড়ার পেট ঘেঁষে উল্টো হয়ে ঝুলে আছে সেই নোবডি, নিঃশ্বাস বন্ধ করে। গুহা থেকে দূরে গিয়ে সবাই দড়ি কেটে দৌড়ে সৈকতে গেল। কষ্টের ক্ষতিপূরণ হিসেবে ভেড়ার পালের একটা বড় অংশ তাড়িয়ে নিয়ে জাহাজে তুলল। তারপর দাঁত টেনে যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত তীর ছাড়ল। আর ঠিক এখানেই সব শেষ হয়ে যেতে পারত। তাদের চুপচাপ চলে যাওয়া উচিত ছিল, একটা শব্দ না করে দিগন্তের ওপারে মিলে যাওয়া উচিত ছিল। কিন্তু ট্রয়ের নায়ক ওডিসিয়াস নিজের অহংকার সামলাতে পারল না। জাহাজ যখন দ্বীপ ছেড়ে যাচ্ছে, সে হালের কাছে দাঁড়িয়ে তীরের দিকে চেঁচিয়ে উঠল, সাইক্লপস, বোকা কথাকার! ভেবেছিলি আটকে ফেলা মানুষগুলো অসহায় শিকার? নিজের দোষে এই বিপদ ডেকে এনেছিস। নিজের ছাদের নিচে অতিথিদের খেয়েছিস। দেবতারা তোকে শাস্তি দিয়েছে। শুনে সাইক্লপস রাগে গর্জন করে একটা পাহাড়ের চূড়া ভেঙে ছুঁড়ে মারল, যা প্রায় জাহাজের সামনে পড়ে বিশাল ঢেউ তুলল। জাহাজটা প্রায় ফিরিয়ে তীরের দিকে ঠেলে দিল। লোকেরা আটকে উঠে ওডিসিয়াসকে থামাতে চাইল। চুপ করো ক্যাপ্টেন, আর খেপিও না, ও আমাদের মেরে ফেলবে। কিন্তু গর্ব একবার মাথায় চললে সহজে থামে না। ওডিসিয়াস আবার চিৎকার করল, এবার সবচেয়ে বড় ভুলটা করে। সাইক্লপস, কেউ যদি জিজ্ঞেস করে কে তোকে অন্ত করেছে, বলবি সে নোবডি না, সে ওডিসিয়াস, লেটাসের ছেলে, নগর বিধ্বংসী ট্রয়ের নায়ক। ইথাকার ওডিসিয়াস তোকে হারিয়েছে।
আর এই এক ভুলেই সব ওলটপালট হয়ে গেল। কারণ এবার পলিফেমাস তার আসল নামটা জানে, আর সে চেঁচিয়ে বলল, বহু আগে এক ভবিষ্যৎ বক্তা আমাকে বলেছিল একদিন ওডিসিয়াস নামের একজন এসে আমাকে অন্ধ করে যাবে, কিন্তু আমি ভেবেছিলাম আসবে কোনো বিশাল শক্তিশালী বীর, আর তুমি তো একটা ছোট্ট দুর্বল লোক যে মদ খাইয়ে চোখ কেড়ে নিলে। তারপর সে সমুদ্রের দিকে 2 হাত তুলে বাবা পসাইডনের কাছে প্রার্থনা করল, শোনো বাবা, সমুদ্রের অধীশ্বর, আমি যদি সত্যি তোমার ছেলে হই তবে ইথাকার এই ওডিসিয়াসের উপর এই অভিশাপ দাও, ও যেন তার প্রতিটা সঙ্গীকে হারায়, বছরের পর বছর একা দিশেহারা হয়ে সমুদ্রে ভাসে, আর ভাগ্যে যদি ঘরে ফেরা লেখাও থাকে, ও যেন ফেরে একেবারে ভেঙে পড়া মানুষ হয়ে, অন্যের জাহাজে চড়ে নিজের ঘরে ফিরে শুধু দুঃখ দেখতে। সমুদ্রের গভীরে পসাইডন ছেলের প্রতিটা কথা শুনলেন। সোজা কথায় এই মুহূর্ত থেকেই ওডিসিয়াস চিহ্নিত হয়ে গেলেন। সমুদ্র নিজেই তার শত্রু হয়ে দাঁড়ালো। যে পথটা কয়েক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল সেটা টেনে 10 বছর হয়ে গেল। আর এই পুরো অভিশাপটার কারণ একটাই, ওডিসিয়াস তার অহংকারে চুপ থাকতে পারলেন না। কে সাইক্লপসকে হারিয়েছে সেটা না বলে তার শান্তি হলো না। মনে আছে গত পর্বে বলেছিলাম পসাইডন ওডিসিয়াসের উপর ক্ষেপে আছে, এই সেই মুহূর্ত। শুধু নিজের নামটা ফাঁস করার জন্য, শুধু একটুখানি গর্ব দেখানোর জন্য লোকটা নিজের সর্বনাশ নিজে ডেকে আনলো। সাইক্লপস তাকে হারাতে পারেনি, তার নিজের অহংকার তাকে হারালো। কিন্তু সবচেয়ে অন্ধকার অধ্যায়টা এখনো আসেনি। পরের পর্বে ওডিসিয়াসের লোকেরা লোভে পড়ে এক সর্বনাশ ঘটাবে, আর তারা এমন এক দ্বীপে নামবে যেখানকার রানী এক উইচ। আমরা দেখব গ্রিড আর গ্লাটনের শিক্ষা, আর তারপর ঘরে ফেরার একটাই পথ খুঁজে পেতে তাকে এমন একটা জায়গায় যেতে হবে কোনো জীবিত মানুষের যেখানে যাওয়ার কথা না। তাকে নামতে হবে মৃত্যুপুরীতে, মৃতদের সাথে কথা বলতে। সিরিজের সবচেয়ে অন্ধকার আর আমার মতে সবচেয়ে সুন্দর পর্বটা আসছে সামনে। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, হ্যাপি রিডিং।